সদ্য 18 পেরোনো অহনার গতকালই বিয়ে হয় সৌম্য চ্যাটার্জির সঙ্গে। সিঁদুর দানের পরেই বিয়ের আসর ছেড়ে দিল্লি চলে যায় সৌম্য। দিন সকালে ঘুম ভাঙতেই অহনা দেখল যে এক রাতের মধ্যে তার পেটের আকার স্ফীত হয়ে একেবারে প্রেগনেন্ট মহিলাদের মতো হয়ে গেছে। নিজের পেটের আকার দেখে অহনা খুব আতঙ্কিত হয়ে উঠল। সে রীতিমতো নিজেকে আড়াল করে তাড়াতাড়ি হাঁপাতে হাঁপাতে তার বাবার বাড়ি পৌঁছলো। আর একটু হলেই মুখ থুবড়ে পড়তাম। গুড জব দিদি, তুই তো দেখছি সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেসের চেয়েও স্পিডে এগোচ্ছিস। সবে কাল তোর বিয়ে হলো আর আজ তুই প্রেগনেন্ট। তো আজ অব্দি কখনো কোনো ছেলে ছুঁয়েও দেখেনি। তোর ছোট্ট মনের ওপর বেশি স্ট্রেস দিস না, স্ট্রেস বাড়লে খিদে বাড়ে জানিস তো। আমার মা অবশ্য তোর ডায়েটের চার্টটা অনেকদিন ধরেই হ্যান্ডেল করছে, তুই তো জানিস না। আমার ডায়েট মানে কি বলছিস? তোর শরীরটা যেমন মাথাটাও তেমনই মোটা। মা তোকে এমন একটা ওষুধ দিয়েছিল যেটা সাইড এফেক্টে তুই এরকম মোটা ধুমসো কুৎসিত হয়ে গেছিস। আর তোর এই ম্যাজিক প্রেগনেন্সির পেছনেও না অনেক মানুষের অবদান আছে রে দিদি ভাই। এটা কি করে সম্ভব? আজ পর্যন্ত কোনো ছেলে আমার গায়ে হাত দিয়ে টাচ করেও দেখেনি। আমি কিভাবে প্রেগনেন্ট হয়ে গেলাম? কানে শুনলেও অদ্রিজার একটা কথাও বুঝতে পারছিল না। চোখ খোলো অহনা, আমার কথা একটু মন দিয়ে শোনো, তুমি মা হতে চলেছ। ডাক্তারের মুখে মা শব্দটা শুনেই 18 বছরের অহনার দুর্বল চোখ দুটো নিমেষের মধ্যে সজাগ হয়ে গেল। অহনা কিছুতেই বুঝতে পারছে না যে সে কিভাবে কনসেভ করলো। তোর মতো মোটা মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হতো না। কেবলমাত্র আমার স্টেটাস দেখে চ্যাটার্জি পরিবার তোকে তাদের ছেলের বউ হিসাবে মেনে নিয়েছে। তুই তো আমার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। আরে কাল সবে তোর বিয়ে দিলাম আর আজ ডাক্তার বলছেন নাকি তুই প্রেগনেন্ট। সৌম্য তো বিয়ের দিন রাতেই দিল্লি চলে গেল। হ্যাঁ, বাবুকে ফোন করেন সৌম্যর দাদু। হ্যালো, অহনার প্রেগনেন্সি নিয়ে অত লুকোছাপা করার কিছু নেই, আমি সবই জানি। ওর শারীরিক অবস্থা নিয়েও তুমি একদম টেনশন করো না। ওর সন্তান সৌম্যর পরিচয়ই আমাদের বংশ পরিচয়ী মানুষ হবে। ওর সন্তান সৌম্য এবং আমাদের বংশ পরিচয়ী মানুষ হবে। অহনার বাবা সৌম্যর দাদুর পরামর্শ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করলেন। তুমি এখনই চলে এলে? তোমার তো 5 মাস পরে আসার কথা ছিল। লজ্জা নামক বস্তুটা তোমার সিলেবাসে নেই দেখছি। নিজের চোর হয়ে উল্টে পুলিশকেই জেরা করছো। বাহ! আরে সৌম্য, তুমি এসে গেছো? আজ এমন আচমকা ফোন করে জানালে তুমি এখানে আসছো। এত আগেই চলে এলে যে? তোমার ছুটি শুরু হয়ে গেল বুঝি? শুনুন শ্বশুর মশাই, আমি কিন্তু 4 মাস বাদে ফিরলাম। নতুন বুঝতে পারছি তোমার মনের ওপর দিয়ে কি যাচ্ছে। এই কথাটাই আমার ওই বুড়ো দাদু ভাইকে বোঝাবেন প্লিজ। প্রথমে জোর করে এই মোটা হাতিটার সঙ্গে বিয়ে দিয়ে দিল। এরপরেও তার দাবি যে অহনার আমি যখন এই মেয়েটার দিকে তাকাই মনে হয় কোন পাপের ফলে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে আমায়। এই কারণেই ওই দিন বিয়ের রাতে মণ্ডপ ছেড়ে বেরিয়ে গেছিলাম আমি। একদম চুপ। দেখো সৌম্য, অহনার শরীরটা ভালো নেই তো, ওর মাথার ঠিক নেই। ওর কথায় কিছু মনে করো না বাবা। আর ওর সন্তানের কথাই যদি বলো তাহলে আমি কথা দিচ্ছি এই বাচ্চাটা হয়ে আসছিল। তার মনে হলো পেছন থেকে যেন কোনো অদৃশ্য হাত এসে তার গলা চেপে ধরেছে। ছটফট করতে করতে একসময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আর সেই সময় বিন্দুমাত্র হেলদোল হলো না তার স্বামী সৌম্যর। এদিকে রমেশবাবু এক মুহূর্তও সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলেন। হসপিটালে চোখ খুলেই অহনা দেখল তার পাশে দুটো ফুটফুটে ফুলের মতো শিশু শুয়ে আছে। এরা 2 যমজ সন্তান, যাদের জন্ম দেয় অহনা। এক ছেলে, এক মেয়ে। সেই নিষ্পাপ শিশুদের মুখের দিকে তাকিয়ে অহনা তার সব দুঃখ কষ্ট ভুলে গেল। সেই সুখও তার কপালে সইল না। হঠাৎ যেন ঘোর অন্ধকার নেমে এলো তার জীবনে। এটা কি করে ঘটলো অহনার সঙ্গে?